এসআইআর প্রক্রিয়ায় যাদের নাম বাদ গেছে সেই সংখ্যাটা 34 লক্ষের বেশি। ট্রাইব্যুনালে তাদের আবেদন বিচারাধীন। এরই মধ্যে আমরা শুনলাম আরো একজন প্রাক্তন বিচারপতি, অবসরপ্রাপ্ত বিচারপতি ট্রাইব্যুনাল থেকে সরে দাঁড়িয়েছেন, বিচারপতি রঞ্জিত কুমার বাগ। এর আগে বিচারপতি শিবজ্ঞানম সরে দাঁড়িয়েছিলেন। অর্থাৎ ট্রাইব্যুনালের সংখ্যা এখন 19 থেকে কমে 17 দাঁড়ালো। শোনা যাচ্ছে যে যত নাম এই আবেদনে রয়েছে সবগুলো নিষ্পত্তি করতে 25 বছর পর্যন্ত সময় লাগতে পারে। আমাদের একটি প্রতিষ্ঠিত ইংরেজি দৈনিক টেলিগ্রাফের প্রাক্তন সম্পাদক আর রাজা গোপাল, তার নাম ডিলিট হয়ে যাওয়ায় তার যে পাসপোর্টের রিনিউ করার যে আবেদন সেটা গ্রাহ্য হয়নি, তার পাসপোর্ট রিনিউ হয়নি। আমেরিকায় তার মেয়ের বিয়ে ছিল, তিনি সেই বিয়ে অ্যাটেন্ড করতে পারেননি। এবং এই ধরনের অনেক ঘটনা আমাদের সামনে প্রতিদিন আসছে। এই বিষয়টা আরো একটু স্পষ্টভাবে জানতে এসেছি আইনজীবী ফিরদৌস শামীমের কাছে। ফিরদৌস, ট্রাইব্যুনালে প্রতিদিন মামলা হচ্ছে, শুনানি হচ্ছে, আর কলকাতা হাইকোর্টে অসংখ্য মানুষ আসছেন। আজকেও আপনার চেম্বারে আমরা দেখছি অনেক মানুষ এসেছেন যাদের এসআইআর এর নাম ডিলিট হয়েছে। আপনি বলুন যে বিষয়টা কি অবস্থায় দাঁড়িয়ে আছে? প্রতিদিন এত মানুষ যে আসছেন, কোথায় যাবেন? দেখুন, আমি আপনাকে বলি, প্রথম যখন ডিলিট হয়ে গেছিল না, এই মানুষগুলো যখন অ্যাপিল করলেন, এর মধ্যে বহু মানুষ আমাকে ফোন করলেন। আমি আমার ফোন দেখাতে পারি, এক দিন 3500 4000 করে ফোন আসছে, মানুষের নাম ডিলিট হয়ে গেছে। এই যে এখানে বসে আছে, উনি যেদিন ওনার নাম ডিলিট হয়ে গেছিল সেদিনই উনি আমায় ফোন করেছিলেন। আমি বললাম, দেখুন, ট্রাইব্যুনাল ফর্ম করে দিয়েছে সুপ্রিম কোর্ট, নিশ্চিতভাবে আপনার নাম উঠে যাবে, একটু ওয়েট করুন। সেই ফোন করা মানুষটি কে জানেন? একজন ডাক্তারবাবু, গভর্নমেন্ট মেডিকেল অফিসার মনসুর আলী। আমি মুর্শিদাবাদে মহিশালে হসপিটালে জব করি। আমি একটা ডোমিসাইল আবেদন করেছি, ওটা তো 2 মাস থেকে পেন্ডিং আছে। এবার আমার সামনে নিট পিজি পরীক্ষা আছে। নিট পিজি পরীক্ষার ফর্মে আমার ওখানে ভোটার কার্ডটার নাম্বারটা দিতে হয়। এবং আমি যে একটা পাসপোর্ট অ্যাপ্লাই করেছি, তো এখন তো আমাদের যে হেড বা সুপার, সে বলছে তো তোমার যেহেতু ভোটার লিস্টের নাম না, তুমি পাসপোর্ট অ্যাপ্লাই করে কি করবে? ল্যান্ড সেল করতে চাইছেন, রেজিস্ট্রেশন হচ্ছে না। ওনার আর এক ভাই মোহাম্মদ কাউসার আলী। আমি জমি স্টাডি করতে এলাম গত মাসে, 24 তারিখে হলো না, 25 তারিখে আবার আমাকে বলছে ডি ভোটারের জন্য আর হবে না। বলেছে মৌখিক ভাবে, কোনো নোটিশ নেই। আপনি একটা ল্যান্ডের অফিসে এরকম কোনো নোটিশ দেখাতে পারবে না কেউ, কিন্তু মৌখিক ভাবে সব ডিনায়াল হয়ে যাচ্ছে। এরকম অনেক গ্রামে ফোন করছে, গ্রামের মানুষ, তাদের রেশন দেওয়া হচ্ছে না। মানে এটাকে অনেকে হয়তো অজুহাত বানিয়ে ফেলেছেন, হয়তো রেশনটা তুলেও আনছেন, কিন্তু সেই মানুষটি রেশন পাচ্ছে না। কার কাছে নালিশ জানাবে? কার কাছে নালিশ জানাবে? আর রাজাগোপালের মতো মানুষেরও মেয়ের বিয়েতে যাওয়া হলো না, এই কারণে তার নাম ডিলিট হয়ে গেছে। তাহলে বাকিদের কি অবস্থা? বাকিদের কি অবস্থা? এবার ইন দ্য মিন হয়ে দেখুন, হাইকোর্টে প্রথমে তো রায় হাইকোর্ট এন্টারটেইন করছিল না, সেই জন্য দেখেছেন মহতাব শেখের মামলায় আমাকে সুপ্রিম কোর্ট ছুটতে হয়েছিল। সুপ্রিম কোর্ট বললো যে ট্রাইব্যুনালকে নিতে একদিনের ভোটের আগে যাতে ভোট, কারণ তিনি কন্টেস্টিং ক্যান্ডিডেট ছিল। কন্টেস্টিং ক্যান্ডিডেট থাকার জন্য তার ম্যাটারটি রবিবারে নিল জাজের বাড়িতে। মহামান্য বিচারপতি, আমাদের বিচারপতিদের যে আবাসন রয়েছে সল্টলেকের, সেই আবাসনে গিয়ে মামলা করে এলাম রবিবারে। 24/4/2026 সুপ্রিম কোর্ট বলে দিল যে এই ধরনের ম্যাটার হাইকোর্ট এন্টারটেইন করতে পারে। এই দেখুন কি স্ট্যাটাস দেখাচ্ছে, শুধু এইটুকু দেখাচ্ছে, এক্সক্লুডেড ফ্রম ইরোল। আচ্ছা, আর কিচ্ছু না। একজন মানুষের নাম ডিলিট হয়ে গেছে, ট্রাইব্যুনাল নির্দেশ যদি দেয় এক্সক্লুড করার, ট্রাইব্যুনাল নির্দেশে এটা এক্সক্লুডেড, তার অর্ডার শিট কোথায়? এই মানুষটির নাম ভোটার লিস্ট থেকে বাতিল করে দেওয়া হলো, প্রথমে জুডিশিয়াল অফিসার, তারপরে ট্রাইব্যুনাল, তার উপরে এক্সক্লুড করে দিল। হোয়াট ইজ দ্য অর্ডার? অথচ একটা ডেডিকেটেড ওয়েবসাইট থাকার কথা। অবভিয়াসলি ইলেকশন কমিশনের না, আমরা সামন করেছি, ওনাকে ডেকেছিলাম। কিভাবে ডাকলেন? তার তো একটা সামনিং একটা নির্দিষ্ট পদ্ধতি থাকবে। ফোনে ডেকেছেন, ইমেলে ডেকেছেন, চিঠি করে ডেকেছেন, দেখান, বেলিপ পাঠিয়েছেন, কি করেছেন? কোনো প্রমাণ নেই। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট 5.5 লাখ অ্যাপিল পেন্ডিং। তাহলে 5.5 লাখ অ্যাপিল দৈনিক কত ট্রাইব্যুনাল নিচ্ছে? 30 থেকে 35, 50টা, 40, 40, 50 যদি হয়,
তাহলে যদি আমি কতদিন লাগবে? 25টা যদি এক মাসে 25টা ওয়ার্কিং ডেজ হয় তাহলে কতদিন লাগবে? 1250 হচ্ছে। 1250 হলে এবার 5.5 লাখ হতে কতদিন লাগবে ভাবুন। ঠিক, আর এর মধ্যে তো ট্রাইব্যুনালও একটা একটা করে বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে চলে গেলেন একজন দেখুন বিচারপতি, আবার চলে গেলেন এই যে আরেকজন অব্যবস্থা, বিচারপতি। ট্রাইব্যুনালের যে অব্যবস্থা, বিচারপতিদের তো কোনো দোষ নেই। সত্যি তারা কি করে কাজ ইনফ্রাস্ট্রাকচার করবেন? নেই, প্রথম দিন থেকে বলে আসছে। আপনার আজকে আমি নতুন করে বলছি তা বলছি না, না না, প্রথম দিন কারণ থেকে হচ্ছে বলছেন। দেখুন বিচারপতিরা হয়তো তারা বিচার করছেন, কারণ তারা তো এসে পাবলিকলি বলতে পারেন না। ঠিকই, তার প্রত্যেকটাই তো একটা করে কেস, প্রত্যেকটা একটা করে মামলা, প্রত্যেকটা আবেদন একটা করে মামলা। অবশ্যই। এবার ধরেন সেখানে তো প্রপার ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে। এই রেটে যদি চলতে থাকে তাহলে তো মোটামুটি কত বছর লাগবে তার কোনো ইয়ারটা নেই, ছেড়ে দিন। যেগুলো হচ্ছে, যার নাম ধরুন ইনক্লুড হচ্ছে বা এক্সক্লুড হচ্ছে, তার তো জানার অধিকার আছে যে কেন নামটা ইনক্লুড হলো বা এক্সক্লুড হলো। তার তো অর্ডার পাওয়ার কিছুই তো জানা তিনি যাচ্ছে পাচ্ছেন। না। তিনি কি দেখছেন ইসিআই নেটে গিয়ে ইনক্লুডেড এনি রোল, কি এক্সক্লুড হয়ে গেছে। এখন তিনি মাথায় হাত দিয়ে বসে আছেন, আরে আমার নাম এক্সক্লুড হয়ে গেছে। আমাকে একটা বায়োবিও রিজনের উপর ভিত্তি করে সেটাকে চ্যালেঞ্জ করতে হচ্ছে, বায়োবিও রিজন। এবং আপনি আরো একটা কথা বললেন, সেটাও খুব মারাত্মক কথা, যে বিভিন্ন এলাকায় পাড়ায় গিয়ে পুলিশ খোঁজ করছে একদম। কাদের কাদের নাম ডিলিট। একদম, এবং তারা ফোন করে বলছেন। এবার এইটা আপনি কিভাবে প্রমাণ করবেন, সাবস্টেন্সিয়েট করবেন কি করে? কোন নথি দেখিয়ে তারা প্রমাণ করবেন যে না আমি বৈধ নাগরিক এবং ভোটার লিস্টে আমার নাম থাকা উচিত? পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয় বলে দিল বিদেশ মন্ত্রক। আরো যেটা আমরা শুনছি, যেটা দেশের সর্বাধিক প্রচারিত প্রথম শ্রেণীর বাংলা দৈনিকের প্রথম পাতার খবর, সেটা হচ্ছে যে জন্ম শংসাপত্র পরীক্ষা করার একটা নির্দেশ দেওয়া হয়েছিল, যে শোনা যাচ্ছে এরকম অনেক ভুয়ো শংসাপত্র আছে। সেখানে দেখা যাচ্ছে যত পরীক্ষা হয়েছে তার মধ্যে 15%, 15% নাকি অবৈধ। সুপ্রিম কোর্ট এখানে নির্দিষ্টভাবে রায় দিয়েছে কি এসআইআর বৈধ বলেছে। যারা ডিলিট হয়ে গেছে, যারা কি ডাউটফুল সিটিজেন, সেই গ্রাউন্ডে যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদের নামই হোম মিনিস্ট্রিতে পাঠাবে। এখনো পর্যন্ত আমরা জানি না ডাউটফুল কারোর নামের পাশে লেখা আছে। একদমই নেই। দেখুন যাদের নোটিশ ছিল, 6টা গ্রাউন্ডে নোটিশ ছিল। এই যে নোটিশটা আরো ইস্যু করেছিল, সেখানে দেখবেন ওই এক লাইনে লেখা আছে কি আপনার অথবা আপনার পিতার নামের নাম মিসম্যাচ, 6টি বা তার অধিক সন্তান, ঠিক আছে, বাবার বয়স 50 বয়সের গ্যাপ, ঠিক আছে। তাহলে এই তো 6টি গ্রাউন্ড ছিল। তাহলে এই 6টি গ্রাউন্ড বাদ দিয়ে কোনো গ্রাউন্ড ছিল না। তাহলে ডাউটফুল সিটিজেনশিপের গ্রাউন্ডে তুমি কাউকে নোটিশ দাওনি, কারো ছিল না। এবার সকলেই ধরুন যে লোকটিকে, সবাই ডাউটফুল হয়ে গেল। এবার যে লোকটি ধরুন নোটিশ পেল, সে কিন্তু তার সেই মামলাটিকে মানে সাবস্টেন্সিয়েট করার জন্য উপযুক্ত ডকুমেন্ট দিল। বিডিও অফিসে বসে কোন ডকুমেন্ট আপলোড করেছেন সে লোকটা কি করে জানবে? তাই তো হয়েছে। এবার সেই ডকুমেন্টের উপর ভিত্তি করে আর জুডিশিয়াল অফিসার আর কাউকে ডাকলো না। ওই যা ডকুমেন্ট ওখানে আছে তার ভিত্তিতে তাড়াতাড়ি, যেহেতু সেই সময় ইলেকশন চলছিল, তাড়াতাড়ি করে সব নাম উঠলো না, হয়ে গেল, ডেট ডিলিট হয়ে গেল। এবার ট্রাইব্যুনাল, আরে ট্রাইব্যুনালে যদি একই ডিসক্রিপেন্সি থাকে, একইভাবে অপরচুনিটি অফ হিয়ারিং না দেওয়া হয়, একইভাবে অর্ডার আপলোড না হয়, মানুষগুলো যাবেন কোথায় যাবে? আপনি বলুন আজকের দিনে আমি যদি তর্কের খাতিরে ধরে নিই 50,000 লোকের নাম ইনক্লুড হয়েছে, সেই ইনক্লুশন অর্ডার দেখান। রাজাগোপাল তার প্রমাণ হিসেবে, নথি হিসেবে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট দিয়েছিলেন, সেটাও গ্রাহ্য হয়নি। কেন? ওই হয়তো বানানের একটু মিসম্যাচ ছিল। সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে বলে দিয়েছে নামের বানানের মিসম্যাচের জন্য তারপর এটা হচ্ছে, বাতিল করা যায় না। এটা হচ্ছে, এবং পুলিশ ভেরিফিকেশন। এই তো শুনলাম যে কোচবিহারের একটি ছেলে অগ্নিবীরের জন্য তার সে জয়েন করতে পারছে না, শুধু পুলিশ এই ডিলিট নাম ডাব্লিউবিসিএস অফিসার মামলা করে গেছে, এসে তাকে মামলা করতে হয়েছে। আইআইটি তে ভর্তি হবে, আইআইটি জুলাই মাসে আসছেন তো ম্যাক্সিমাম ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার, স্কলার বা চাকরির, হ্যাঁ মানে পেনশনার। কিন্তু ধরুন আপনি আপনার ভিডিও নিচে অসংখ্য মানুষ কমেন্ট করছেন, আমি অমুক গ্রামে থাকি, আমার নাম ডিলিট হয়ে গেছে, কি করব? তারা আপনার কাছে পৌঁছতেই পারবেন না। বেসিক্যালি যাদের নাগরিক পরিষেবার প্রকৃত প্রয়োজন আছে, মানে রেশন পাওয়া, ওই ধরুন অন্নপূর্ণা ভান্ডার পাওয়া, বা অন্য যে কোনো নাগরিক পরিষেবা বলুন, সে ধরুন
মানে হাউজিং ফর অল, মানে যে কোনো মানে ওই বাড়ি এখন পাওয়া। তো তিনি এই বিবিজি রামজির কাজ পাবেন কিনা সেটা নিয়েও একটা সংশয় দেখা দিয়েছে। এবং একজনকেও, আমি বারবার বলছি এবং এটা একেবারে নির্দিষ্টভাবে বলছি, একজনকেও কোনো প্রকার নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত করা যায় না। শুধুমাত্র করা টিকিট নয়। হলে কি করবেন তিনি? তিনি করা তিনি আদালত আসা আবার- ছাড়া উপায় হ্যাঁ, নেই। তারে সেই আদালত, তা কটা মানুষ আদালত অব্দি পৌঁছতে পারে? এইটা এই জন্যই দেখুন, এই জন্যই এটা একটা, আমি মনে করি একটা একটা ক্লিয়ার কাট পাবলিক নোটিশ থাকা উচিত। এবং এই যে জনস্বার্থ মামলা হয়েছে, এটাতে সুপ্রিম কোর্টেরও হস্তক্ষেপ করা উচিত, হাইকোর্টেরও হস্তক্ষেপ করা উচিত, যে এইভাবে বছরের পর বছর লক্ষ লক্ষ মানুষকে ঝুলিয়ে রাখা যায় না। এটা সেটা কোনো- অবশ্যই কোনো দেখুন, গণতান্ত্রিক সেই দেশে জন্যই এটা হয়। সেই জন্যই তো এই, এবং শুধু তাই না, দেখুন ভাবুন যদি আগামী লোকসভা নির্বাচন 2029, তার আগে পৌরসভা নির্বাচন তার আছে, পঞ্চায়েত নির্বাচন পৌরসভা আছে। নির্বাচন আছে, পঞ্চায়েত নির্বাচন তাহলে? আছে, তাহলে এই মানুষগুলো যদি অ্যাডজুডিকেশন না হয় তারা তো আবার ভোট দেবে ফার্দার ডিপ্রাইভ হবে। ভোট দিতে পারবেন না, তার থেকেও বড় কথা এই যে যেটা বললেন, জমি রেজিস্ট্রেশন হবে না, মেয়ের বিয়ে দিতে পারবেন না, রেশন পাচ্ছে না, ছেলের পরীক্ষার ফি দিতে পারবেন না। তো ইভেন সব শুধু কিছু- তাই না, আরেকটা প্রবলেম যেটা সব থেকে বড় প্রবলেম, একজন শিক্ষক তিনি মামলা করতেছেন কিসের জন্য? তার সন্তান এবছর 18 বছর পূর্ণ হয়েছে, বাবার নাম ডিলিট হয়ে যাওয়ার কারণে ছেলের নাম উঠছে না, কি অবস্থা! অথচ বাবা শিক্ষক, স্কুলের শিক্ষকতা করেন। আমার এখন সত্যি বলতে ইচ্ছা করছে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। মানে সুপ্রিম কোর্ট বলেছে যে ট্রাইব্যুনাল, যাদের জরুরি প্রয়োজন ট্রাইব্যুনালই কনসিডার করবে, ট্রাইব্যুনালে কেউ ঢুকতেই পারছে না, এটা তাহলে বাস্তব। কি করে ট্রাইব্যুনাল কনসিডার করবে? সেই তো হাইকোর্টে আসতে হচ্ছে তাকে। হ্যাঁ, ট্রাইব্যুনালে একটি মামলায় একজনকেই ঢুকতে দিচ্ছে, এবং এটা বাস্তব, হয়তো কেউ বিশ্বাস না করতে পারেন, আপনি গিয়ে দেখুন অ্যাডভোকেটরাও অ্যাক্সেস পাচ্ছেন না। এর থেকে বেটার, আমি বলতে বাধ্য হচ্ছি, সরি টু সে, এর থেকে বেটার ছিল অ্যাডমিনিস্ট্রেশনের হাতে থাকা, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের হাতে, মানে যে রুটে ছিল ইআরও টু ডিইও, ডিইও টু সিইও, এই মানে পদ্ধতিই তো হয়ে এসছে এত বছর। এই এর থেকে তো বেটার সেটাই ছিল। সেটা থাকলে অন্তত পক্ষে যে কবে আমার শুনানি হবে, তাই তো 20 বছর লাগবে না 25 বছর লাগবে, কেউ জানে না। মানে এই পুরো বিষয়টা কিন্তু আরো জটিল থেকে জটিলতর হচ্ছে। প্রতিদিন জটিলতা বাড়ছে, এবং এই বিষয়টির মধ্যে বলতে বাধ্য হচ্ছে ট্রান্সপারেন্সি থাকছে না। প্রথম দিন থেকেই নেই ট্রান্সপারেন্সি থাকছে না। একটা মানুষ, আপনার যদি মনে হয় যে না এই মানুষটির উপযুক্ত ডকুমেন্ট নেই, এর নাম ভোটার লিস্টে তুলবো না, রিজন জানান, কোনো অন্তত দেশে পক্ষে নেই। ডিলিট লিস্টে কোনো কারণ নেই। না, আজ পর্যন্ত তারা জানেন না যে ডকুমেন্ট দিয়েছেন সেই ডকুমেন্ট আদৌ আপলোড হয়েছে কিনা, ইভেন তারা জানেনই না যে কিভাবে পদ্ধতিটি হয়েছে। আচ্ছা, আপনার অভিজ্ঞতা কি বলে? আপনি যতজনের মামলা করলেন হাইকোর্টে, এক্সপেডিশাস, শতাধিক মামলা করেছি। হ্যাঁ, তার মধ্যে নাম ইনক্লুড হয়েছে? আমার তো মানে সব, প্রায় সব যতজন গেছেন সকলেরই নাম ইনক্লুড হয়েছে। মানে আমি ধরে আমি নিতে যেহেতু পারি, ডকুমেন্ট দেখেই নিচ্ছি, মানে আমি ডকুমেন্ট প্রাইমারি ফেসি ডকুমেন্ট দেখেই যদি নিচ্ছি, তাই হয় তাহলে প্রায় 100% বলে যায়। মানে এখনো পর্যন্ত সেটাই হয়েছে। তার মানে তাদের নাম বাদ যাবার কোনো কারণ ছিল না। একদমই, দেখুন আমি তো বলছি প্রথম সেই মহতাব শেখ থেকে আমি দেখে আসছি তো বিষয়গুলো, তাহলে কি অকারণ এবং অযথা শুধু হয়রানি? তাই না, আপনি মহতাব শেখের ওটাই তো প্রথম নির্দেশ। দেখুন নির্দেশগুলো থাকলে কি হয়, সেটা প্রেসিডেন্ট হিসেবে, জুডিশিয়াল হ্যাঁ, প্রেসিডেন্ট হিসেবে কাজ কাজ করে, করে। ঠিক আছে। সুপ্রিম কোর্টের নির্দেশে যে ম্যাটার নিল, সেই ম্যাটারে নির্দেশনামায় কি লেখা আছে, ইভেন যদি কোনো ডকুমেন্ট না থাকে আধার কার্ডও, সেটা দিয়েও ভোটার লিস্টে নাম পড়ানো যেত। তাহলে যে মানুষটির নাম গত ভোটার লিস্টে ছিল, শেখ SHEIKH লেখা আছে একটা ডকুমেন্টে এসকা লেখা আছে, আরে ওটা সে কি, কুমার KUMR লেখা আছে একটা ডকুমেন্টে KR লেখা আছে, এটা বরাবরই ছিল, কোনোদিন এই মানে সমস্যা হয়নি। হয়নি। এটা এবং- এবারে হলো, এবং আপনার জেলারই একজন 70 আইনজীবী জেলা আদালতে একদমই। প্র্যাকটিস করেন, তাকে সুপ্রিম কোর্টে যেতে হয়েছে যে আমার নামটা যাতে, এবং বলেছে আউট অফ টার্ন তার যেন হিয়ারিং হয় ট্রাইব্যুনালে। একদম, দেখুন তাহলে এই যে ধরুন সুপ্রিম কোর্টে যেতে হয়েছে বা হাইকোর্টে আসতে হচ্ছে, এখন হাইকোর্টের এই যে 24/4 অর্ডারের পরে হাইকোর্ট নিচ্ছে, এবং 24/4 অর্ডারে সুপ্রিম কোর্ট ক্লিয়ারলি বলে দিয়েছে যে ডে টু ডে প্রবলেমের জন্য হাইকোর্টে যান। হাইকোর্টে গিয়ে, মানে এই যে রেশন পাচ্ছে না, জমি দলিল রেজিস্ট্রেশন হচ্ছে কিন্তু না, আপনি একটাও প্রমাণ করতে পারবেন না যে Yes. পাচ্ছে না। এই যে এই লোকটি জমি কি করে দলিল প্রমাণ করবে যে দলিল না দিয়ে আমাকে present বলেছে যে করেছে। ডিলিট হওয়ার জন্য আমার রেজিস্ট্রেশন হবে না? বলবো অন্য কোনো কারণ আছে? মানে তাহলে কি আমাদের এখন এই জনস্বার্থ মামলার দিকে তাকিয়ে থাকতে হবে যে কি রায় দেয়? দেখুন
সুপ্রিম তাছাড়া কোর্ট হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হাইকোর্টের দিকে তাকিয়ে ছাড়া কারণ তো এই মুহূর্তে তো বিষয়টা আর নিয়ে কিছুই কিন্তু নেই। খুবই আলোড়ন হচ্ছে। এবং শুধু তাই না, সেই জন্যই তো মামলা। এবং আপনি জানেন যে সুপ্রিম কোর্টের সামনে অধীর রঞ্জন চৌধুরী তার মামলা ফাইল করেছে, এবং হাইকোর্টে জুলফিকার আলী, তিনি রানীনগরের এমএলএ। প্রথম যখন আমি বলেছিলাম যে না এটা অসুবিধা হচ্ছে, অনেকে বিশ্বাস করেননি, মানে বিশ্বাস করেনি, মানে বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে, কারণ আমার বন্ধু বান্ধবরা তারা সব লিগাল ফিল্ডেরই বন্ধু বান্ধব। তার কারণ যে এটা তো হয় না, আইনগত ভাবে তো আইনত তো হওয়া হওয়ার কথা সম্ভব না, নয়। হওয়া উচিত না। যখন এই আর রাজাগোপালের ম্যাটারটি যখন সামনে এলো, তখন মানুষ মানুষ খানিকটা বুঝতে টের পারছেন পেলেন। যে না এটা এরকম হচ্ছে ফলে না না, তার নাম ডিলিট হয়ে যাওয়ার ফলে পাসপোর্ট রিনিউয়াল হচ্ছে না। হয়তো কালকে বিশ্বাস করবেন হয়তো যে না, নাম ডিলিট হওয়ার কারণে জমি রেজিস্ট্রেশন হচ্ছে না। তারপর দিন হয়তো বিশ্বাস করবেন যে না, নাম ডিলিট হওয়ার জন্য মানুষগুলো, গ্রামের গরিব মানুষ যা ওই রেশনের 2 কেজি চালেই চলে, সেই মানুষটি রেশন পাচ্ছে না। ইটস আ রিয়ালিটি।